আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। বেবি, আমি যে তোমার সাথে রোজ রোজ এইভাবে অফিসে দেখা করি, আমার কিন্তু এসব আর ভালো লাগছে না। তোমার অফিসের লোকজন অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে। অনেকেই তো বলতেছে এত অল্প দিনের জয়েনিংয়ে তুমি আমাকে এত বড় প্রমোশন দিয়ে দিচ্ছ, নিশ্চয়ই মনে হয় তোমার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে। এসব কথাবার্তা অনেকেই বলাবলি করতেছে, আমি শুনেছি। দেখো, অফিসের কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আর যদি তোমাকে এর বেশি কিছু বলে তুমি আমাকে এসে বলবে, আমি তার চাকরি নট করে দিব। আর তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড়। পরের কথায় কান দিও না তো, ওদের জেলাস হয় তুমি প্রমোশন পেয়েছো, ওরা কেন পাচ্ছে না, বুঝতে পারছো না? বলতে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে ওদেরই জেলাস ফিল হয়, সেজন্য হয়তো অনেকে অনেক ধরনের কথা বলে। তুমি জানো, আমার মনে হয় আমি নিশ্চয়ই জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, সেই জন্যই তো তোমার মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পেয়েছি। তা না হলে এত অল্প দিনেই তোমার মতো একজন অফিসের বসের সাথে এত ভালো সম্পর্কই হতো, বলো? নিজা, সাজিদ ফোন দিছে, এখন কি করবো? দেখো রিসিভ করে কি বলে। না না, ফোন রিসিভ করবো না, পরে কথা বলবো। বলবো যে চায়না থেকে যে ক্লায়েন্ট আছে তার সাথে আমি কনফারেন্সে মিটিং করতেছিলাম। হ্যাঁ, সেটাই ভালো হবে। শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে। জান, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। উফ, এতবার ফোন দেওয়ার কি আছে, এটাই তো আমি বুঝি না। হ্যালো। হ্যালো, কি করছো? কি আর করব, অফিসে কি করে মানুষ, একটা মিটিং এ আছে চায়নাদের সাথে, তা না তুমি বারবার আমাকে ফোন দিয়ে যাচ্ছ, কি সমস্যা তোমার? আচ্ছা, মিটিং, বুঝতে পেরেছি। না, অ্যাকচুয়ালি তোমাকে খুব মিস করছিলাম তো তাই ফোন দিয়েছিলাম। দেখো, এসব আজেরা নাটক করবা না, এসব ঢং আমার ভালো লাগে না। বাসায় যখন থাকি সারাক্ষণ তো দেখতে থাকো, এখন আবার বলতেছে আমাকে দেখতে ইচ্ছে করতেছে। আর সাজিদ, তুমি এমনিতেই জানো আমি অসুস্থ, আর কাজ প্রেশার থাকলে তো আমার কিছুই ভালো লাগে না। আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না, এখন তুমি ফোনটা রাখো। এতদিন যাবৎ তাহলে তুমি আমাকে এভাবে ধোকা দিচ্ছিলা? যত সব আদিক্ষেতা। আচ্ছা জান, তোমার হাজবেন্ডের তো অনেক টাকা পয়সা আছে, উনিও তো একজন বিজনেসম্যান। তুমি তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে কেন রিলেশনে জড়ালে, আমি না সেটাই বুঝতে পারছি না। তুমি না আসলে বোকা। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমি সংসার করছি, ভালো আছি, কিন্তু আমার না ওকে ভালো লাগে না এখন। আর তাছাড়া ও তো একটা গাছ বলদ, ও কিছুই বুঝে না। ওকে আমি যেটাই বুঝাই ও সেটাই বুঝে। এই যে আমার যা দরকার আমি তোমার কাছ থেকে পাচ্ছি। এই যে আমি একটা গত সপ্তাহে মিথ্যে কথা বলেছি, বুঝছো? যে ডাক্তার বলেছে যে আমার একটা বড় অসুখ হয়েছে, আমি সে ওষুধ আমি করতে পারবো না। এই ওকে আমি যেটা বলেছি, ও দেখো বলদের মতো সেটাই বিশ্বাস করেছে। একেই বলে অন্ধবিশ্বাস। তোলা, অনেক দিন হয়ে যাচ্ছে তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না। আচ্ছা, কি হয়েছে বলো তো? আমার উপর রেগে আছো তুমি? আরে না না, রাগ কেন করব? রাগ করে নাই, এমনি। তাহলে আমার কাছে কেন আসছো না তুমি? কতদিন হয়ে গেল, এভাবে ভালো লাগে বলো? আসলে তুমি শুনলে কষ্ট পাবে, থাক তোমার শুনতে হবে না। আরে বাবা, কি হয়েছে বলো? এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে? আমি ডাক্তার দেখিয়েছি, তুমি তো জানো আমার শরীরটা তেমন একটা ভালো নেই। ডাক্তার বলেছে আমার জরায়ুতে টিউমার হয়েছে। 6 মাস বা 8 মাস আমি তোমার সাথে শারীরিক মেলামেশা করতে পারবো না। কি বলো তুমি এইসব? আমাকে কেন জানাওনি? খুব সিরিয়াস কিছু? না না, ডাক্তার বলেছে নিয়মিত মেডিসিন খেলে আর ট্রিটমেন্ট যদি রানিং থাকে ঠিক হয়ে যাবে। তো তুমি আমাকে বলবা না? একটা চিন্তার বিষয়। আল্লাহ, মানে তুমি টেনশন করো না, আমি নিয়মিত মেডিসিন খাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি শুয়ে পড়ো তাহলে, অনেক রাত হয়েছে। শুয়ে পড়ো। বুঝলা? তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা, আমি না টেনশনে আছি। তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারে যে তোমার সাথে আমার একটা রিলেশন আছে,
তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ও জানবে কি করে আমাকে একটু বলো তো? না তুমি ওকে গিয়ে বলবে, না আমি ওকে গিয়ে বলবো? আর আমি জীবনে না অনেক বলদ দেখেছি, এই সাজিদের মতো বলদ আমি আর একটাও দেখিনি আমার লাইফে। গত 8 বছর যাবত আমি ওর সাথে সংসার করছি। আচ্ছা, সংসার জীবনে খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেক খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রীকে শাসন করবে, বকবে, আবার আদর করবে, কিন্তু সাজিদ না, কখনো ওর মধ্যে আমি রাগটাই দেখতে পাই না। আমি কেন এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, তুমি এইটা করো কেন, ওইটা কেন করো, এই জিনিসটা হয় না। এই যে তুমি আমাকে বকা দাও, আদর করো, শাসন করো, আমি না ফিল পাই যে না, একটা হাজবেন্ড তার বউকে বকাঝকা করবে, এটাই তো স্বাভাবিক, আবার আদর করবে। কিন্তু ও যে এমন বলদ, আমি যা বলি ও তাই বিশ্বাস করে। আমি উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি যদি বলি এখন রাত, এখন যদি দিনও হয়, ও ওইটাকেই রাত মেনে নিয়ে বসে থাকবে। এভাবে কি ভালো লাগে বলো? ভালো লাগে না। আর আমি তোমাকে নিয়ে অনেক হ্যাপি আছি। ওর কথা বাদ দাও, ওর কথা বলে আমরা শুধু শুধু আমাদের মুড নষ্ট করতেছি। ওর কথা বাদ দাও, আমরা আমাদের কাজ করি। আচ্ছা সাজিদ, তুমি এখানে এই সময়? আমি এখানে কেন সেটা বড় বিষয় না। এই ছেলেটাকে, এই ছেলেটা কি করছে তোমার পাশে এভাবে? আরে ওই যে মিটিং করছিলাম না, ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতেছিল আমার সাথে, এই আর কি। একটু মানে পাশে মানে এমপ্লয়ি না থাকলে তো হয় না, বুঝো না, হ্যান্ডেল করতে পারি না তো একা। ও আচ্ছা, তোমার মিটিং করতে অসুবিধা হচ্ছিল বিধায় ও তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে হেল্প করছিল। ওকে ফাইন। কই, এমপ্লয়ি তো আমার অফিসেও আছে, ফিমেল এমপ্লয়ি। আমি তো তাদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে মেলামেশা করি না, এতটা ঘনিষ্ঠ হয়ে তাদের সঙ্গে কথা বলি না যেভাবে তুমি ওনার সঙ্গে কথা বলছিলে। মানে কি, তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? সাজিদ, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। ও আমার একজন এমপ্লয়ি, ওর সামনে এভাবে কথা বলা কিন্তু ঠিক হচ্ছে না তোমার। সন্দেহ করি নাকি, তাই তো? সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করবই। একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট দেখো তো, ভিডিওটা দেখতে পারো না? এবার বলো, কতদিন যাবত চলছে এসব? তুমি এমন একটা নাটক করতে আমার কাছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। এবার সত্যিটা নিজের মুখে স্বীকার করো। ওর সাথে আমার 6 মাসের সম্পর্ক, আর সম্পর্ক করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার মধ্যে না আমি একটা মেইলি ভাব পাই। হাজব্যান্ডের চিটে ফোটাও তোমার মধ্যে নেই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা খুনসুটি, ভালোবাসা, বকাঝকা, আবার কিছুক্ষণ পর আমার মানে বউয়ের রাগ ভাঙাবে, আবার কিছুক্ষণ পর হাজব্যান্ড গিয়ে তার বউকে আদর করবে, এই ভাবগুলো, এই খুনসুটিগুলো না তোমার মধ্যে আমি পাই না। তাই আমি ওর সাথে সম্পর্ক করেছি। শোনো, এই যে আমি রাস্তায় বেরোয় আসা যাওয়ার মধ্যে দিয়ে হাজব্যান্ড তার ওয়াইফকে রাস্তার মধ্যে বকাঝকা করতেছে, আবার আদর করতেছে, আবার কিছুক্ষণ পর আইসক্রিম খাওয়াচ্ছে, ওইসব দেখে না আমি অনেক আফসোস করি যে আমার হাজব্যান্ড কেন আমার সাথে এরকম করতে পারে না। ওর কি অন্য কোনো প্রবলেম আছে? না, কিন্তু তুমি, তোমার মধ্যে না আমি কোনো ফিলই পাই না। আর শারীরিক সম্পর্ক করলেই কিন্তু রিলেশন ভালো থাকে, বিষয়টা এমন না। মনেরও একটা চাহিদা থাকে, মনেরও একটা ফিল থাকে, সেই জিনিসটা তুমি বুঝো না। আর যদি তুমি বুঝতা, তাহলে এরকম করে আমার সাথে আচরণ করতে পারতা না। বাহ, কত সুন্দর এক্সকিউজ তোমার। সত্যি তোমার কথা শুনে আজকে আমি খুব অবাক হলাম দোলা। আমি ভাবছি আমি এতদিন যাবত এত কষ্ট কোন মানুষটার জন্য করলাম? এই মানুষটার জন্য, যে কিনা একটা বেইমান। আজকে তুমি যে অফিসে বসে আছো বসের চেয়ারে, তোমার এই অফিসটা কার টাকায় করা? এই আমার টাকায়। আমি বাইরে হাড় ভাঙা পরিশ্রম করি, টাকা পয়সা ইনকাম করি কার জন্য? তোমার সুখের জন্য ইনকাম করতাম, যেন তোমার মুখে আমি একটু হাসি ফোটাতে পারি। আর কি বললে তুমি? আমি তোমাকে কখনো বকা দিতাম না, শাসন করতাম না, এটার জন্য, তাই তো? আসলে একটা ব্যাপার কি জানো, তোমাকে আমি অনেক ভালোবাসতাম। আমি তোমাকে রাজরানী করে রাখতে চেয়েছিলাম, যে কারণে আমি কখনো চাইনি আমার কোনো কথায় তুমি হার্ট হও। এই কারণে আমি কোনোদিনও তোমার সঙ্গে উচ্চ গলায় কথা বলিনি। এমনকি আজকে যেভাবে উচ্চস্বরে তোমার সঙ্গে কথা বলছি, এই 8 বছরে কোনোদিনও এতটা উচ্চস্বরে আমি তোমার সঙ্গে কথা বলিনি। কারণ আমার কাছে মনে হয়েছিল আমি যদি দোলের সঙ্গে উচ্চস্বরে কথা বলি, ও হয়তো কষ্ট পাবে। হাজার হোক, ও আমার বউ, ওকে আমি ভালোবাসি। তোমাকে আমি কি পরিমাণ সম্মান দিয়েছিলাম এটা তুমি নিজেই চিন্তা করে দেখো। কিন্তু ওই যে কথা আছে না, কুকুরের পেটে ঘি ভাত হজম হয় না। তুমি আসলে সম্মান ডিজার্ভই করো না। তুমি আসলে সেই ধরনের হাজব্যান্ড ডিজার্ভ করো যারা বিয়ের পরে বউদেরকে টর্চার করে, বউদের গায়ে হাত তোলে। তুমি আসলে সেই ধরনের হাজব্যান্ডেরকে পছন্দ করো। কত সুন্দর এক্সকিউজ দিলে তুমি, তাও আবার তোমার কলিগের সামনে, না যে আমার মধ্যে তুমি পুরুষত্ব ভাব পাও না, আমার মধ্যে তুমি মেয়েলি ভাব পাও। কেন আমি তোমাকে শাসন করি না, কেন খুনসুটি করি না, কেন ঝগড়া করি না?
বাহ, এতদিন জানতাম মেয়েরা সচরাচর সেসব হাজবেন্ডদেরকেই পছন্দ করে যেসব হাজবেন্ডরা সবসময় বউকে প্রাধান্য দেয়, বউয়ের কথা শোনে। আমি তো সেটাই করতাম। আমি তো সবসময় এটাই চাইতাম যে আমার দোলা যেন ভালো থাকে, দোলা যা বলবে আমি সেটাই শুনবো, দোলাকে কখনো রাখতে দিব না। সেটার ফলশ্রুতিতে আজকে যে আমাকে এই একটা দৃশ্য দেখতে হবে আমার জানা ছিল না। এনিওয়ে, আজকে কয় তারিখ? আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এখানে আসছিলাম, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কোন মানুষটার জন্য আমি এতদিন এত কষ্ট করছিলাম? হ্যাঁ, তোমার মতো বেইমানের জন্য? ছি, আমার আসলে ভাবতে অবাক লাগে। এই মানুষটার জন্য তার মানে এতদিন তুমি আমার কাছে আসতে চাইতে না, তাই তো? আরে আমি তো ভাবতাম ডক্টর তোমাকে নিষেধ করেছে বিধায় তুমি আমার কাছে আসতে চাও না। আমার কষ্ট লাগতো, কারণ পুরুষ হিসেবে আমি যখন দেখবো আমার ওয়াইফ আমার কাছে আসছে না, আমার খারাপ লাগতো। কিন্তু আমি আমার নিজেকে মানিয়ে নিতাম, কারণ আমার ওয়াইফ তো অসুস্থ। আমি তো সেটাই ভাবতাম, এতটা অন্ধবিশ্বাস করতাম তোমাকে। কিন্তু তুমি আমার অধিকার আমাকে দিতে না, কিন্তু এই মানুষটাকে ঠিকই আমার অধিকার বিলিয়ে দিতে। একটাবার আমার কথা তুমি ভাবলে না। 8টা বছর হয়ে যাচ্ছে আমাদের সংসারের, তোমার মুখের দিকে তাকিয়ে এখনো আমি একটা বাচ্চা পর্যন্ত নেইনি। যখনই কোনো বাচ্চা নেওয়ার কথা বলতাম তুমি কি বলতে? তোমার কাছে তোমার ক্যারিয়ার আগে ব্যাংক ব্যালেন্স করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বেবি নিবে। অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে আমাদের কোনো বেবি হয়নি, কারণ যদি বেবি হতো আর আজকে যদি আমাকে এই দিনটা দেখতে হতো, এর প্রভাব আমাদের সন্তানের উপর এসে পড়তো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এত কিছু দেখার পর এখন আমার সত্যিই মনে হচ্ছে যে আমি অনেক বোকা। ঠিকই বলেছো তুমি, আমি অনেক বোকা। বোকা যদি নাই হতাম, তোমার মতো এমন বেইমানের সঙ্গে এতদিন সংসার করতে পারতাম না। এনিওয়ে, আমি চলে যাচ্ছি। তোমার মতো মেয়ের সঙ্গে আমি আর সংসার করবো না। ইয়েস সাজিদ, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি হাত জোর করতেছি, তোমার পায়ে দরকার পড়লে ক্ষমা চাচ্ছি, তারপর তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কেন এরকম করেছি আমি নিজেও বুঝতে পারছি না। মানুষ মাত্রই ভুল করে। সাজিদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। সত্যি অবাক হয়ে যাচ্ছে আমি তোমার কথা শুনে। হাতে নাতে ধরা পড়ার পরও তুমি এখন আমার কাছে সরি বলছো। আচ্ছা, আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমি যদি কোনো মেয়ের সঙ্গে এভাবে ঘনিষ্ঠ মোমেন্ট কাটাতাম, তুমি পারতে মাফ করতে? পারতে না। তাহলে যেই ক্ষমাটা তুমি করতে পারতে না, সেটা তুমি আশা করো কি করে যে আমি তোমাকে মাফ করব? আর তুমি তো শুধু ভুলই করনি, তুমি করেছো জঘন্য অপরাধ। তুমি তোমার হাজব্যান্ডের অধিকার দিনের পর দিন অন্য একজন পরপুরুষকে দিয়ে যাচ্ছ, অথচ এদিক থেকে তোমার হাজব্যান্ডকে তুমি বলে যাচ্ছ তুমি অসুস্থ। তুমি একটা বেইমান, আর আমার কাছে বেইমানদের কোনো মাফ নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে। ডিভোর্সটা আমি তোমাকে দেবই, আর বাকি রইল এই অফিস। এই অফিসটা আমি তোমাকে জাস্ট ভিক্ষা দিলাম। থাকো তুমি তোমার এই অফিসে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে। সাজিদ, আমার কথা শোনো। সাজিদ,